কর্কট রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে কোনো ম্যাজিক দেখাতে আসিনি। দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের জীবনকে খুব কাছ থেকে দেখার পর যে উপলব্ধি করেছি, সেই সত্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। অনেকে বলেন কর্কট রাশি মানেই চোখের জল আর আবেগ। আজ আমি লজিক দিয়ে প্রমাণ করে দেবো যে এপ্রিল মাস আপনাদের জন্য কান্নার মাস নয়, বরং লড়াই করে রাজার মতো সিংহাসনে বসার মাস। যদি আপনার নিজের ওপর বিশ্বাস না থাকে, তবে এখনই এই ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, কারণ আমার এই আলোচনা শুধু সেই সব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যারা নিজেদের পায়ের তলার হারানো জমি ফেরত পেতে চান। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আজ আমি আপনাদের সাথে শুধু কর্কট রাশির এপ্রিলের রাশিফল নিয়ে আলোচনা করব না, তার সাথে সেক্টর ধরে ধরে আলোচনা করব, ডেট ধরে ধরে আলোচনা করব, কবে কি করবেন, কখন কি করবেন না। শুধু তাই নয়, তার সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের লাকি কালার কী হবে, কী মহামন্ত্র আপনারা পাঠ করবেন, কী বাস্তুক্ষেত্রে মহা উপায় আপনারা পালন করবেন, কিংবা আপনাদের জীবনের কি মহা উপায় যা আপনাদের জীবনের সফলতাকে আপনাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং এপ্রিলে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হলেও অন্য কর্কট রাশির জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক যে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না বা অন্য খাতে যাচ্ছে, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, অথবা চলে আসুন শনিবার 6:30 সময় লাইভ ফোন-ইন অনুষ্ঠানে, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেখান থেকেই জেনে নিতে পারবেন সমস্যা কোথায় এবং তার সমাধানের রাস্তাটা কি। দেখুন, এপ্রিল 2026 আপনাদের জন্য এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেটা আমি আগেই বলেছি, কারণ আকাশের গ্রহরা এক বিশেষ সমীকরণ তৈরি করছে। আপনার রাশি 10ম ঘর অর্থাৎ কর্মের ঘরে রবি তুঙ্গস্থ হতে চলেছে। কবে? 14ই এপ্রিল, অর্থাৎ মেষ রাশিতে। লজিকটা বুঝুন, 10ম ঘর মানে হচ্ছে আপনার সম্মান, আর রবি মানে হচ্ছে শক্তি। যখন রাজা তার নিজের সব থেকে শক্তিশালী জায়গায় ফিরে আসে, তখন কি প্রজারা বসে থাকে? একদমই না। কিন্তু এখানে একটা পেঁচ আছে। আপনার রাশির অধিপতিকে চন্দ্র যে 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে, খুব চঞ্চল। আর আপনার 8ম ঘরে কে বসে আছে? রাহু। এর মানে হচ্ছে আপনার সামনে থালা, সোনার থালা সাজানো থাকবে, কিন্তু আপনার মনে হবে সেখানে কোথাও না কোথাও বিষ আছে। মনের এই দ্বিধা আপনারই সব থেকে বড় শত্রু। আজ আমি আপনাকে প্রত্যেকটা সেক্টর ধরে বুঝিয়ে দেব এই এপ্রিল মাস আপনার জীবনে কেন টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রথমেই বলবো আপনাদের চাকরি এবং কেরিয়ার নিয়ে। 14ই এপ্রিল রবি যখন আপনার 10ম ঘরে থাকবে, তখন আপনার অফিসের পরিবেশ পাল্টে যাবে। এতদিন যারা আপনার পেছনে কথা বলতো, এবার সামনে এসে আপনাকে তোষামত করবে। কেন করবে জানেন? কারণ আপনার তেজ বাড়বে। আমি কিন্তু আপনাকে একটাই যুক্তি দিই, সেটা হচ্ছে আপনি যদি ভাবেন যে রবি তুঙ্গস্থ হয়েছে মানে আপনি চেয়ারের ওপর পা তুলে বসবেন আর হুকুম চালাবেন, আপনি কিন্তু ভুল করবেন। 30শে এপ্রিল বুধ আপনার 10মে আসবে, তখন আপনার বুদ্ধির প্যাচ আপনার কেরিয়ারে সব থেকে বড় প্রমোশন এনে দিতে পারে। 16ই এপ্রিল থেকে 25শে এপ্রিলের মধ্যে নতুন চাকরির অফার আসতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা শ্রেষ্ঠ সুযোগ হতে পারে। আপনি কি এখনও ভাবছেন যে আপনার হবে না? রবি তুঙ্গস্থ হওয়ার পর যদি আপনি সুযোগ না পান, তাহলে দোষ কিন্তু আপনার গ্রহের দোষ নয়, কিন্তু কারণ আপনার অলসতার আর আপনার সচেতনতার। ব্যবসায়ীদের বলছি, এই এপ্রিল মাসটা হলো বড় মাছ ধরার সময়। 19শে এপ্রিল শুক্র যখন আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে যাবে, তখন অর্থের জোয়ার আসবে। কিন্তু 2রা এপ্রিল মঙ্গল যখন 9ম ঘর
ভাগ্যস্থানে যাওয়ার ফলে আপনি হঠাৎ করে কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। লজিক দিয়ে ভাবুন, কোনো ব্যবসায়িক ডিল সই করবার আগে কি কাগজ ঠিকমতো পড়া উচিত নয়? নবম ঘরে শনি আগেই বসে আছে আর মঙ্গল যাচ্ছে, মানে হচ্ছে আপনার ভাগ্য আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তবে 19শে এপ্রিলের পর আপনার ব্যবসায় এমন লাভ হবে যা আপনি গত 3 বছরও চোখে দেখেননি। যারা বিশেষ করে খাবার দাবার বা জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু একদম আশীর্বাদের মতো। আর্থিক অবস্থার ক্ষেত্রে যদি বলি, আমি আপনাকে এখানে একটু ধমক দিতে চাই, কারণ অষ্টম ঘরে রাহু মানে হলে হঠাৎ করে অজানা খরচ বা টাকা হারিয়ে যাওয়া। আপনাদের অভ্যাস হলো আবেগে পড়ে মানুষকে টাকা ধার দেওয়া। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই এপ্রিল মাসে আপনি যদি কাউকে টাকা ধার দেন তবে সে টাকা আপনি আর ফেরত পাবেন না। 19শে এপ্রিলের পর শুক্র যখন একাদশ ঘরে আসবে তখন লটারি বা শেয়ারে হঠাৎ প্রাপ্তি হতে পারে, কিন্তু মনে রাখবেন পকেটে টাকা এলেই সেটা খরচ করার নেশা আপনার এই মাসে সর্বনাশের কারণ হতে পারে। সঞ্চয় করতে শিখুন, কারণ দ্বাদশে বৃহস্পতি আপনার খরচকে বাড়াবে। এবারে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে, বলবো আমার বক্তব্য একদম পরিষ্কার। 11ই এপ্রিল বুধ যখন নবম ঘরে আসবে তখন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, কিন্তু সমস্যা হলো স্টুডেন্টদের মনোযোগ। হয়তো বই খুলে বসে আছো কিন্তু মাথায় ঘুরছে অন্য জগতের চিন্তা। নবম ঘরে শনি বসে আছে, শনি মানে হচ্ছে গভীর গবেষণা। যারা হায়ার স্টাডিজ বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটা কিন্তু দারুণ। সাধারণ ছাত্রছাত্রীদের আমি বলবো দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে, কারণ কেরিয়ারের এই মাসটা, এই 1 মাস পরবর্তী 10 বছরের ভিত্তি তৈরি করে দেবে। লজিক দিয়ে ভাবতে হবে, আমি কি সাময়িক আনন্দ চাই নাকি স্থায়ী কেরিয়ার চাই। এবারে আসবো কর্কট রাশির সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে। আমি আপনাকে হৃদয় দিয়ে অনুরোধ করব, অবহেলা করবেন না। দ্বাদশে বৃহস্পতি, অষ্টমে রাহু মানে হচ্ছে পেট এবং লিভারের সমস্যা। কর্কট রাশির মানুষেরা এমনিতে একটু বেশি চিন্তা করেন, দুশ্চিন্তা থেকে রক্তচাপ বাড়তে পারে। 2রা এপ্রিলের পর থেকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কারণ নবম ঘরে মঙ্গল হঠাৎ চোট আঘাতের সংকেত দেয়। তাই আমার পরামর্শ হলো প্রতিদিন সকালে প্রাণায়াম করুন, অন্তত 4 লিটার জল পান করুন। শরীর ঠিক থাকলে তবেই কিন্তু আপনি লড়াইটা করতে পারবেন। এবারে আসবো লাভ লাইফের ব্যাপারে। প্রেম এবং ভালোবাসার জীবনে এই মাসটা একটু অদ্ভুত মায়ার খেলা হবে। কর্কট রাশির বন্ধুদের বলছি, আপনারা প্রেমে খুব সৎ, কিন্তু কেন আপনারা বারবার ধোঁকা খান জানেন? কারণ আপনার মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। 2য় ঘরে কেতু মানে হলো আপনার বাণীতে কথাবার্তায় তিক্ততা আসতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলার সময় লজিক ব্যবহার করুন, আবেগ নয়। 19শে এপ্রিলের পর শুক্র যখন আপনার লাভের ঘরে আসবে একাদশ স্থানে, তখন পুরনো প্রেম বা নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে আগে নিজের আত্মসম্মান দেখুন, তারপর ভালোবাসা। এবারে আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার জন্য এই মাসটা কিন্তু ইতিবাচক। দ্বাদশে বৃহস্পতি থাকলেও দশমে তুঙ্গস্থ রবি পারিবারিক সম্মান বাড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো পুরনো বিবাদ থেকে থাকে তবে 11ই এপ্রিলের পর তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে সময়টা অত্যন্ত শুভ। আপনার বাড়িতে নতুন অতিথির আগমনের বার্তা এই মাসেই আসতে পারে। আর যারা বিদেশে মাটি বা ফরেনে সেটেলমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশে বৃহস্পতি বড় সুযোগ তৈরি করছে। 2রা এপ্রিল মঙ্গল নবমে আসার ফলে বিদেশ যাত্রার ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটতে শুরু করবে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য 14ই এপ্রিল থেকে 20শে এপ্রিলের মধ্যে কোনো বড় খবর পেতে পারেন, কিন্তু লজিক ভুলে আবেগে পড়ে কোনো দালালের পাল্লায় পড়বেন না। সব নথিপত্র নিজেই যাচাই করুন। এবারে আসি আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে তারিখ ভিত্তিক কিছু তথ্য যা আপনার জন্য জানা ভীষণ দরকার। আমি একে বলি তারিখের মায়া। যেমন 2রা এপ্রিল তারিখটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই দিন আপনার জীবনে এক অদ্ভুত অস্থিরতা শুরু হবে। আপনি হয়তো খুব ছটপট করবেন, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এরপরে 11ই এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির দিন। এই দিন কোনো বড় পরিকল্পনা করলে তাতে সফলতার সম্ভাবনা রয়েছে। 14ই এপ্রিল এই দিনটা আপনার জন্য একদম রাজযোগের সূচনা।
এই দিন আপনি যা শুরু করবেন তা আপনার এই ফল সারা বছর পাবেন। 19শে এপ্রিল এই তারিখটা আপনার আর্থিক যোগের দিন। হঠাৎ কোনো প্রাপ্তি আপনার সব সময় যে সব চিন্তা দূর করে দিতে পারে। 30শে এপ্রিল আপনার কর্মক্ষেত্রে বড় এক পরিবর্তনের সংকেত দিচ্ছে। চোখ কান খোলা রাখুন, সুযোগ কিন্তু একবারই আসে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ রং হচ্ছে সাদা এবং ঘিয়ে রং। সাদা রং আপনার মনকে শান্ত রাখবে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই মাসে আপনার যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং শত্রুদের মুখ বন্ধ করতে প্রতিদিন সকালবেলা স্নান করে অন্তত 11 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঈশ্বরেশ্বরায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। ঈশ্বরেশ্বর মহাদেবের এই গায়ত্রী মন্ত্র, এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে স্থির রাখবে। এটা না করা মানে চোখ বুজে অন্ধকারের দিকে দৌড়নো। আর এই মাসে আপনাদেরকে আমি বলবো, এই মাসটা আপনার নিজেদের পকেটে সর্বদা একটা রূপার টুকরো রাখুন। এটা আপনার চন্দ্রকে শক্তিশালী করবে, অষ্টমে রাহুর কুনজর থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া প্রতিদিন একটা গরুকে একটা করে রুটি খাওয়ান, এতে আপনার সব গ্রহের দোষ খণ্ডন হবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় হিসেবে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। এখানে কোনো জুতো বা নোংরা জিনিস রাখবেন না। ঈশান কোণে একটা পিতলের ঘটিতে জল ভরে রাখুন এবং তাতে সামান্য গঙ্গার জল ছিটিয়ে দিন। এটা আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর করবে। দ্বাদশে বৃহস্পতি অশুভ ব্যয় কমিয়ে দেবে। কর্কট রাশির প্রিয় বন্ধুদের বলছি, সময়টা কিন্তু আপনার অনুকূলে, কিন্তু লড়াইটা আপনার নিজেকেই করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি বিভ্রান্ত, তবে বলবো আমার যে পার্সোনাল বুকিং নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনারা চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে পার্সোনাল কনসালটেশনের জন্য বুক করতে পারেন। সেখানে জন্মচক, আপনার হাত বা বাস্তু নিয়ে বিচার করাতে পারেন। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো কিন্তু ততটাই উজ্জ্বল হয়। আর এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় মহাদেব লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব কর্কট রাশির বন্ধুকে শেয়ার করুন আপনারা মনে করেন যাকে সবাই খুব সহজে ঠকায়। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আর নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30টার সময়। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।